হুমান ভাই আসসালামু আলাইকুম। হুমান ভাই, আপনাকে দেখলাম যে আপনি অনেক দূর থেকে লক্ষ্য করতেছিলাম, অনেক গরু দেখতেছেন, আবার ব্যাপারী এবং খামারদের সাথে কথা বলতে বলতে আসতেছিলেন। তা মানে হাটটা ঘুরে আপনার কি মনে হচ্ছে? আসলে বড় গরু তো একসময় আমিও পালতাম, তো এখন পালা ছেড়ে দিছি। তো যেই সব খামারিরা বড় গরু নিয়ে আসে, গরুগুলি দেখতেও ভাল লাগে, তাদের দুঃখ কষ্টগুলিও শুনতে ভাল লাগে। কারণ হচ্ছে কি, এইটা ছাড়া তো আর কোনো উপায় নাই। কারণ আজ থেকে 4 বছর আগে যখন একটা 1 টনের গরু 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা বিক্রি হয়েছে, কোনোটা 14 লাখ টাকাও বিক্রি হয়েছে, অনেক মানুষ অনেক আশা করেছে এরকম যে আমিও একটা বড় গরু পুষবো, সেই বড় গরুটা বেশি দামে বিক্রি করে নিজের জীবনের মান উন্নয়ন করব। কিন্তু এইটা যে একটা শুভঙ্করের ফাঁকি, এই জিনিসটা ওনারা বুঝতে পারেন। দেখেন, এই যে এই হাটে এখনো প্রায় 70-80টা বড় গরু আছে। কোন কাস্টমার 4-5 লাখ টাকার উপরে দাম বলতেছে না, বাট এক একটা গরু কোনোটা 900 কেজি, কোনোটা 1000 কেজি। 1 কেজি খাবার তৈরি করতে, দানাদার খাবার তৈরি করতে যেখানে 65 টাকা খরচ যায়, সেইখানে 500 টাকা মানে বডি ওয়েটে গরু বিক্রি হচ্ছে। আফসোস। তারপরেও আমি বাংলাদেশের সাধারণ খামারিদের বলবো, দয়া করে এইটা ছেড়ে দেন। এই বড় গরু পুষে গাবতলী আইসা অমানবিক একটা জীবন যাপন করা 3-4 দিনের জন্য এই কষ্টটা দরকার নাই। এই গরুগুলি বাড়িতে 6 লাখ 7 লাখ টাকা দাম হয়, দিয়ে দেন। গাবতলী আইসা সোনার হরিণ খোঁজার কোনো দরকার নাই। এইখানে একটা গরু একটু আগে বিক্রি হইল 5 লাখ টাকায়। এই গরুটা আমি একজন খামারি, আমি কনফার্ম করতে পারি যে এটা 1100 কেজি প্লাস। সেই গরুটা 5 লাখ টাকায় বিক্রি হইল, আমার নিজের কাছেই তো লজ্জা লাগলো। কিন্তু যিনি ক্রেতা কিনে নিছে তাকে ধন্যবাদ জানাই, কারণ একটা লোককে অন্তত বাঁচাই দিল একটা বিপদ থেকে। 1 লাখ হোক আর 2 লাখ লস হোক, বাড়িতে চলে যেতে পারছে। এখানে অনেক খামারিরা আছে যারা গরু নিয়ে বসে আছে, যে আমার পাশে এক ভাই বসে আছে, আশায় বুক বেঁধে। বাট বড় গরু কি শেষ বেলায় বিক্রি হয়? বড় গরু শেষ বেলায় বিক্রি হয় না। বড় গরু বিক্রি হয় রোজার ঈদের পরপরই। এই ভুল থেকে আমাদের বাইরে হয়ে আসতে হবে, আর বড় গরু পালা বন্ধ করে দিতে হবে। এই দেশে বড় গরু কেনার কাস্টমার 1000-2000 নাই। যারাই আছে তারা ওই এরকম সুযোগ খোঁজে শেষ বেলায় কেনার জন্য গোস্তের ওজনে গরু। আর এই যে খাবার নিয়ে যে জিনিসটা হয়েছে, 1 কেজি খাবার যেখানে আমরা 4 বছর আগে 22 থেকে 25 টাকা তৈরি করতাম, আজকে সেই খাবারটা তৈরি হয় 65 টাকায়। কিন্তু গরুর গোস্তের দাম 10 টাকাও বাড়ে নাই, কারণ 500 টাকা বডি ওয়েটে গরু বিক্রি হইতেছে। একটা 700-800 কেজি গরু বানানো 3 বছর 4 বছর কষ্টের বিষয়। কষ্টের কথা বাদ দিলাম, খাবার খরচই উঠে না। আর আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, বাচ্চা বেচার ধান্দা শুরু করছে। এক একটা বাচ্চা 9 লাখ 10 লাখ টাকা পর্যন্ত নাকি বিক্রি হয় শুনি। 3-3.5 লাখ টাকা তো অ্যাভেলেবেল ব্রাহ্মা বলে বিক্রি করতেছে, যেগুলি একটা শুভঙ্করের ফাঁকি। দয়া করে সাধারণ খামারিদের বলবো, আল্লাহর হস্তে আমি একজন খামারি হিসাবে, যে এইটা থেকে বাইরে হয়ে আসে, দরকার নাই। 2 বছর পালেন, যা দাম হয় বেচে ফেলেন, অন্তত লসটা হবে না। আর যদি পারেন আপনার গরুটা আপনার বাড়ি থেকে বিক্রি করে দেন। গাবতলী এইসব গরু বিক্রি করতে পারবেন না, সম্ভব না। গাবতলীতে কয়টা গরু বিক্রি হয়? কিন্তু ঢাকা শহরে তো অন্যান্য হাটে বড় গরু বিক্রি হয় না, কেবল গাবতলী হাটেই কিন্তু বড় গরু বিক্রি হয়। ঢাকা শহরের মানুষ যারা বড় গরু কিনে, তারা এখন নিজেদের খামারেই পোষে। কারণ বাংলাদেশে বড় গরু কিনে গার্মেন্টস ব্যবসায়ীরা, প্রত্যেক গার্মেন্টস ব্যবসায়ী তার খামারের মধ্যে একটা করে, ফ্যাক্টরির মধ্যে একটা করে খামার করে নিছে, এবং উনি বড় গরু নিজের খামারে পুষেই কোরবানি দেয়। উনি এই সাধারণ খামারিদের কাছ থেকে কিনে না, কিনে যখন সুযোগ পায়, ওই যে 800 টাকা কেজি মাংস, 500 টাকা বডি ওয়েট, 500 টাকার নিচে বডি ওয়েট, তখন কিনে নেয়। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গায় যে গরুটা বিক্রি হয়েছে 600, মানে তার বাড়ি থেকে নিয়ে আসছে 700 কেজি। জি, 3 দিন থেকে কুমির 600 কেজি ছিল, রাইট। বিক্রি হয়েছে 2,01,000 টাকা। 300 টাকা লাইভ ওয়েটে গেছে। সেই জিনিসটাই বলে, আজকে আমি নিজে আমার চাচার জন্য একটা গরু কিনছি। গরুটা আমি 2,01,000 টাকায় কিনছি। গরুটা 2 লাখ টাকা 1,000 টাকা ওনাকে বাড়ি যাইতে দিছি। বাট আমি একজন খামারি, ওই গরুটা আমি ওনার বাড়ি থেকে কিনলে 2.5 লাখ টাকায় কিনতাম। বাট ওনাকে 2 লাখ টাকা বলার পরে উনি আমার গরু হাতে দিয়ে বলছে, আমার কি দিবেন দেন। এই যে জিনিসটা, এই জিনিসটা থেকে বাইরে হয়ে আসতে হবে আমাদের। আপনি একটা বাচ্চা সুন্দর হোক, সেইটার দাম 70-80 হাজার টাকা নাই, 30 হাজার টাকা সেটার দাম, 40 হাজার টাকা। কিনবো না, একসময় ব্যাপারীরা কম দামে বিক্রি করবে।
আর এই যে এডিএল কোম্পানি যে সিমেন্টের এই বাছুরগুলি এক একটা রাক্ষসের মতন খায়। ওই গাভীর সাথে পালতেছি, আরো 2-4টা ষাঁড়ের সাথে পালতেছি, টের পাই না, কিন্তু খাচ্ছে রাক্ষসের মতন। সে সব চুষে নিচ্ছে। কয়েকদিন কিছুদিন আগে এক ভদ্র মহিলাকে দেখলাম, উনি গতবার গাবতলী হাটে গরু আনছিল, বেচতে পারে নাই। এইবার আবার যে সেটাতে পালছে, এইবারও সে বেচতে পারে নাই। তার বিভিন্ন ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া, ব্যাংক থেকে, ওই যে কি বলে এইসব গ্রামীণ এইসব ব্যাংক থেকে ঋণ নেওয়া, এই এনজিও থেকে ঋণ নিয়ে এই যে ধ্বংস হচ্ছে, একটা পুরো সেক্টর নষ্ট হয়ে যাচ্ছে, কেউ দেখার নাই। এখন বাংলাদেশের যত ভেজাল আছে আমরা সবই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওইটার জন্য অনুরোধ করি। এই একটা মানুষের কাছে কত কিছু চাইবো। হ্যাঁ, ওনার কাছে আমরা চাইতে পারতাম, আমাদের একটা সমিতি আছে, যেই সমিতিতে প্যারাডো চালানো বড় লোকের ছেলেরা চালায়, বড় বড় খামার। সাধারণ খামারিদের কথা তারা চিন্তা করে না, তারা তো সরাসরি বলে কাস্টমার তৈরি করে গরু বানান, গরু বিক্রি করেন। একটা প্রান্তিক খামারি কাস্টমার কোথায় পাবে? সে গরুই পালে একটা। উনি তো ওনার ইউটিউব চ্যানেল আছে, টেলিভিশনে অ্যাড দিতে পারে, কিন্তু একটা সাধারণ খামারি তো সেটা পারবে না যে একটা গরু পালে। সুতরাং সাধারণ খামারিদের বলবো, বড় লোকদের গরু বড় লোকদের পালতে দেন, ওনাদের কেনা বেচা করে ব্যবসা করতে দেন। আপনারা অতিরিক্ত লোভে যান না, আল্লাহর রাস্তে বাঁচেন, নিজের জীবনটা ধ্বংস করিয়েন না। স্বপ্ন দেখেন, যদি পারেন বাড়িতে একটা গরু পুষে নিজেই কোরবানি দেন। তো হুমায়ুন ভাই, আমার আজকে খুব ভালো লাগছে যে প্রতি বছর আমরা হাটে এসে কিন্তু কিছু মহিলা খামারি পাই, এবার বড় গরু নিয়ে আসে এবং আমরা ভাইরাল করি, কান্নাকাটি করি, অনেক কান্নাকাটি করছি, কিন্তু আমরা তাদের এখানে একটা শ্রেণীর মানুষরা, ঠিক আছে, যেমন ইতি একটা গরু 14 লাখ টাকা বিক্রি করেছিল অনেক কান্নাকাটির পরে। ঈদের দিন ইতির বাবা আমাকে টেলিফোনে বলছিল এই গরু বেচতে না পারলে আমি আত্মহত্যা করব। তারপরে আপনার চ্যানেলে আমি আপনাকে রিকোয়েস্ট করছিলাম যে ভাই, আপনি চ্যানেলে অন্তত এই জিনিসগুলি তুলে ধরেন। সারাদিন তোলার পরে সন্ধ্যার পরে এক ভদ্রলোকের মায়া হয়েছে, সে যায় কিনছে। বাট একটা খামারি মানে কতটা ছোট হইলে যে একজনের কাছে অনুগ্রহের পাত্র হয়, এটা থেকে অন্তত বের হয়ে আসেন। একজন খামারি একজন মানে আমি মনে করি একজন শিল্পী, তার পরিশ্রম দিয়ে একটা সুন্দর প্রোডাক্ট তৈরি করে, কিন্তু আমাদের দেশের মানুষ সুন্দর প্রোডাক্ট কেনার মতন মানে মন মানসিকতা নাই। আর যেই দেশে ভালো জিনিসের কোনো কদর নাই, ওই দেশে ভালো জিনিস থাকবে না। আমার ধারণা এই বছরের পরে আরো 2-3 বছর হয়তো এরকম বড় গরু আসবে, একসময় এই দেশে মানুষ বুঝতে পারবে এবং বড় গরু পালা বন্ধ করে দেবে, এবং তাই হওয়া উচিত। কারণ মানুষের বড় বড় স্বপ্নগুলি, ক্ষুদ্র আয়ের মানুষের বড় বড় স্বপ্নগুলি যখন গাবতলী এসে ভেঙে পড়ে, যখন দেখি, তখন নিজের কাছে অনেক কষ্ট লাগে। হ্যাঁ, ওনাদের সাথে হয়তো বসি, কথা বলি, 2-4টা কথা শেয়ার করি, ওনার কষ্টটা একটু হালকা করার চেষ্টা করি। এছাড়া তো আমার কিছু করার নাই। 3 বছর আগে আপনি এরকমই একটা প্রোগ্রামে বলছিলাম যে গাবতলীতে 1 টনের গরু 5 লাখ টাকায় পাওয়া যায়, 1 টনের উপরের গরু 5 লাখ টাকার নিচে বিক্রি হচ্ছে। তারপরেই কিন্তু গরু বিক্রি হয়ে কিছু মানুষ বাড়ি চলে গেছে, তাদেরকে আর দেখি নাই গাবতলীতে আসতে। ওই প্রতিবারই নতুন নতুন মানুষকে দেখি। এই ট্রেনটা বন্ধ করা উচিত। এবারও কিন্তু আমরা বলেছি যে 1 টনের উপরের গরু 5 লাখ টাকা নিচে বিক্রি হচ্ছে। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে কিন্তু কাস্টমার চোখের সামনে দেখলাম, তারা এসে 5 লাখ নিচে দাম বলছে। কাস্টমার আসছে, এই কাস্টমাররা হয়তো 3টা বা 4টা গরু কিনতো, চিন্তা করেছে 4টা গরু কিনলে আমার হয়তো 30 মণ গোস্ত হবে, আমি একটাই 4টার দাম দিতে একটা পাচ্ছি, একটাই নিয়ে যাই, ভাইরাল একটু 30 মণ গোস্ত হচ্ছে, প্লাস ইউটিউব চ্যানেলে ভাইরাল হচ্ছে, তাই না? চ্যানেলগুলি ছবি তুলতেছে যে একটা করে 1 লাখ 5 লাখ দিয়ে কিনছে, কিন্তু ওনার টার্গেট তো উনি ফুলফিল করছে। হুমায়ুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জ্ঞান করবো কথাটা বলার জন্য। যেহেতু আপনি খামারিদের বন্ধু, খামারিদের উন্নয়নের জন্য সব সময় কথা বলেন। একটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে বছরখানেক আগে আমি বিএলআরআইতে গেছিলাম। ওইখানে একজন ভদ্রমহিলা আছেন, উনি গবেষণা কর্মকর্তা, উনি বিশ্ববিখ্যাত 4টা জাত নিয়ে গবেষণা করতেছেন সম্ভবত 3 বছর ধরে। তো ওনার সাথে জাস্ট দেখা করতে আমার অনেক কষ্ট হয়েছে। উনি প্রথম ভাবছে আমি সাংবাদিক, আমি যখন পরিচয় দিছি আমি খামারি, প্রুভ করার পরে ওনাকে আমার বিভিন্ন ভিডিও দেখাবার পরে উনি যখন বুঝতে পারছেন আমি খামারি, তখন আমার সাথে কথা বলেছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে আপু, আপনি যে গবেষণাটা করতেছেন, আপনি কি এই দেশের মানুষের কি প্রয়োজন ওই নিটটা জেনে গবেষণা করতেছেন, না আপনার ইচ্ছা মতো করতেছেন? উনি আমার প্রশ্নের উত্তর দিতে পারে না। আমি একজন খামারি হিসাবে বলতে চাই
যে এই দেশের মানুষের যারা খামারি তাদের নিড হচ্ছে এমন একটা সাস্টেনেবল জাত, যেই জাতটা একটা ল্যাকটেশন পিরিয়ডে অন্তত 2000 লিটার দুধ দিবে, আর সে 24 মাসে 300 থেকে 350 কেজি হবে, 30 মাসে সে 400 কেজি হবে। এর উপরে দরকার নাই, কারণ আমাদের কসাইরা 7 মণ 8 মণের উপরে গরু জবাই করে না। ম্যাসিভ বিক্রি হয় 2 থেকে 2.5 মণ, কিছু 5 মণের গরু বিক্রি হয়। তো যদি আমরা 7 মণের গরু ওনাদের দেই চর্বি ছাড়া, তাইলে হয়তো ওনারা নিবে, ঠিক আছে? সেই জন্য আমি ওনাকে রিকোয়েস্ট করছি এবং ওনাকে আমি বলছিলাম যে আপনি যেহেতু গবেষণা করেছেন, এখন তো খামার পর্যায়ে দিবেন, আমাকে 10টা গরু 9টা দামুর দেন, একটা ষাঁড় দেন, আমি আমার খামারে চেষ্টা করি, আপনি মনিটরিং করেন এবং আমি নিজে কিনে নিব ওনার কাছ থেকে। বাট উনি আজ পর্যন্ত 1.5 বছর হয়ে গেছে, উনি আমার সাথে যোগাযোগ করেন। তো এইটাই আফসোসের বিষয় যে যতই চেষ্টা করি, যতই আমরা বলি যে এই দেশে একটা সাস্টেনেবল জাতের দরকার, সেইটা হবে না। কারণ সরকারি প্রতিষ্ঠান সরকারের মতনই করে যাচ্ছে, তাদের ইচ্ছা মতো তারা করে যাচ্ছে। উনি তো চাকরি করে, উনি 7টা থেকে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করার পরে ওনার অফিস ক্লোজ, তারপরে রাতে কি হলো না দেখার বিষয় না, ওনার রেসপন্সিবিলিটি অতটুকু নাই। নাসির চিটংয়ের নাসির ডেরি না, চিটংয়ের যে বড় ডেরিটা নাহার ডেরির মালিক একটা ভিডিও দেখেছিলাম, আপনিই করেছিলেন, উনি সাস্টেনেবল জাত নিয়ে কাজ করতেছে। এখন ওইটা কতদিন পরে পাবে এই দেশের মানুষ আল্লাহ বাবুদ জানে। আমার মানে একটা কথা আপনাকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা সাধারণ খামারি আছে তাদের উচিত হচ্ছে একজোট হয়ে একটা সাস্টেনেবল জাতের জন্য গভর্নমেন্টের কাছে একটা আবেদন করা। পৃথিবীর সব দেশে সাস্টেনেবল জাত আছে, আমরা ব্রাহ্মার পিছনে ছুটেছি, ব্রাহ্মা আমেরিকার জাত। আমাদের দেশে এরকম একটা জাত তৈরি করি, শাহিওয়ালের দরকার নাই তো। আমাদের দেশে আমরা ক্রসব্রিডই করি, বাট আমাদের নিজস্ব একটা জাত হোক, এবং যেই জাতটা একটা জায়গায় আমরা ঠিক থাকবো যে ও 10 টাকার খাবার খাবে, আমাকে 15 টাকার রেজাল্ট দিবে। এই হলিস্টাইন ফ্রিজিয়ান এ 25 টাকার খাবার খায়, রেজাল্ট দেয় 12 টাকা, আমার লাভ কি? আমি তো দেখতেছি বড় হইতেছে, আশা করতেছি গাবতলি গেলেই 20 লাখ বেচে ফেলবো, 15 লাখ বেচে ফেলবো। গাবতলি আসার পরে 3.5 লাখ 4 লাখ 5 লাখ শুভঙ্করের ফাঁকি। এর থেকে বাইরে আসার জন্য একটা সাস্টেনেবল জাতের দরকার। আর এই যে অ্যাগ্রোগুলি যারা 570 টাকা 580 টাকা বিক্রি করার জন্য বিরাট বিরাট বিজ্ঞাপন দিয়ে চলছে, তার মধ্যে আমাদের মানিক ভাইও পড়েছেন, একজন ইউটিউবার, বিখ্যাত ইউটিউবার মানিক ভাই, উনিও 580 টাকা বলেছিলেন। কষ্টের বিষয় মানে উনি যখন অনুধাবন করতে পারছেন যে না, এই দেশের মানুষ আসলে ওই জায়গা পর্যন্ত যায় না, এই দেশের মানুষ হচ্ছে একজন গরু তৈরি করার পরে তাকে কিভাবে কুরবানি দেওয়ার আগে তারে কিভাবে কুরবানি দেওয়া যায় খামারির ওই চিন্তায় থাকে, ঠিক আছে? ওইটা বোঝার পরে উনি 495 করেছে, তারপরে গরুগুলি সেল হয়েছে, এবং উনি নিজের মুখে স্বীকার করছে যে আমি প্রফিট করতে পারি নাই। তাহলে উনি যদি পারে নাই, তাহলে বাকিরা কি করবে? বাকিরা তো, উনি তো বাড়ি বসেই চেষ্টা করছে বিক্রি করার। ওনার একটা চ্যানেল ছিল, ওনার 10-20 লাখ সাবস্ক্রাইবার আছে, দেখেছে, মেসেজটা পৌঁছে গেছে, কিন্তু যারা সাধারণ খামার তাদের তো কেউ নাই। তাহলে মানিক ভাই যখন পারে না, এরা পারবে কি করে? আমার কথা হচ্ছে যে মানিক ভাইকে সম্মানের সাথে বলতেছি, উনি একটা জিনিস সামনে নিয়ে আসছে যে এই দেশে আসলে একটা চিট চলতেছে খামারিদের সাথে আর ভোক্তাদের সাথে, মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী যারা খাবারের ব্যবসাটা নিয়ন্ত্রণ করে, তারাই এই দেশের এই সেক্টরটাকে ধ্বংস করতেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আল্লাহর হস্তে আপনি এই সেক্টরটাকে যদি বাঁচাতে চান, এটা একটা অনেক বড় সেক্টর, যদি বাঁচাইতে চান, তাইলে আপনার মুখ দিয়ে অন্তত আপনি একটা কথা বলেন যে দানাদার মুক্ত অনলি ঘাস দিয়ে গরু পাইলা চেষ্টা করো কে কি করতে পারো, তাদের আপনি পুরস্কৃত করেন। আর ওই যে যারা ঢাকায় বড় বড় খামার, যারা পারিবারিক প্রতিষ্ঠানরা যারা মেলা করে, জাতীয় মেলায় 22টা 23টা খামার 70-80টা স্টল নিয়ে ডিসপ্লে করে, যারা মানে এই জাতীয় একটা মেলা উপস্থাপন করে, এইটার সাথে সাধারণ খামারিদের কোনো যোগাযোগ নাই। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার মুখের একটা কথাই অনেক উপকার হবে, যে ঘাস দিয়ে গরু পাইলা দেখায় দাও যে কত বড় বানাইতে পারো, তাহলে হয়তো সাস্টেনেবল কিছু আমরা করতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।